দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের টেলিকমিউনিকেশন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য অনুষ্ঠিত রয়েছেন মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটেড অ্যাফেয়ার্স শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ রণ ভাই, ধন্যবাদ দর্শক, স্বাগত এবং ধন্যবাদ দর্শকদেরকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আমরা আজকে টেলিকমিউনিকেশন খাত নিয়ে কথা বলবো। আমরা জানি যে করোনার এই সময় ডাটা ইউজার্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। তার আগে একটু জানতে চাই যে ওভারঅল আসলে কেমন গেল 2020টা, এই করোনার মধ্যে আসলে কেমন গেল এই সেক্টরটা, এবং 2021 নিয়ে যে প্রত্যাশা সেটা একটু ছোট করে জানতে চাই শুরুতেই। আমরা বছরের প্রথমেই করোনার কারণে অবশ্যই একটা বড় বাধা পেয়েছিলাম, যেটা সার্বিক আমাদের অর্থনীতির উপরেই একটা আঘাত ছিল। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই ছিল না। যখন লকডাউন শুরু হলো তখন আমরা দেখেছি একটা পিপুল মুভমেন্ট, প্রচুর আমাদের কাস্টমাররাও বিভিন্ন জায়গায় যখন মুভ করছিলেন তখন আমরা দেখেছি যে ঢাকা থেকে প্রচুর কাস্টমার দেশে বিভিন্ন জায়গায় মুভ করেছে। সেই সময় আমাদের একটা বিরাট একটা ক্রাইসিস ছিল, সেটা হচ্ছে যে নেটওয়ার্কটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। কারণ আপনারা জানবেন যে আমরা নেটওয়ার্ক ডাইমেনশনটা এমন ভাবে করি যাতে আমাদের যে কাস্টমাররা যেখানে আছেন এবং তাদের কর্মক্ষেত্রে যেভাবে যাচ্ছেন, আমাদের ভয়েস এবং ইন্টারনেট এই পুরো ডাইমেনশনটাই কিন্তু সেভাবে করা। কিন্তু হঠাৎ করে যখন পিপুল মুভমেন্টটা শুরু হয়, জেনারেলি পিপুল মুভমেন্টটা আমরা দেখি হচ্ছে দুইটা ঈদের সময়, কিন্তু করোনার সময় আমরা দেখেছি বিক্ষিপ্ত ভাবে এই মুভমেন্টটা, যার কারণে নেটওয়ার্ক ডাইমেনশনটা রেডি করা একটা দ্রুততম সময়ের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল। এরপরে যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে আমাদের যারা কলিগ আছেন, যারা ফিল্ড লেভেলে কাজ করেন, তারাও কিভাবে নেটওয়ার্ক সাপোর্টটা দিবে। অফকোর্স এর বাইরে যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে ইকোনমিক অনেক চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি যে ভয়েস আপনার যে কনজাম্পশন সেটা অনেক ডাউন ছিল, বাট হঠাৎ করে ডেটা কনজাম্পশনটা বেড়ে যায়। আমাদের সমস্ত নেগেটিভের মধ্যে যে পজিটিভ জিনিসটা ছিল, খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাস্টমাররা, আমাদের জনগণ, আমরা বাংলাদেশিরা খুব দ্রুত এই ডিজিটাল অ্যাডপশনে চলে যাই। এটা একটা খুব আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই কারণ আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম এই ডিজিটালাইজেশনটা। হঠাৎ করে ডিজিটালাইজেশন হওয়াতে ডেটা কনজাম্পশন বেড়ে গিয়েছিল, যার কারণে আমাদের উপর একটা প্রেশার ছিল। কারণ আমাদের স্পেকট্রাম অবশ্যই কম ছিল, এটা শুধু আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সেই তুলনামূলকভাবে স্পেকট্রাম বা নেটওয়ার্কের ডাইমেনশন সেভাবে ছিল না। সো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের কাস্টমারদেরকে গ্রাহক সেবা দিতে পেরেছি। অফকোর্স আমরাও অ্যাকনলেজ করি কিছু কিছু সমস্যা অবশ্যই ছিল বিভিন্ন জায়গায়, বাট গ্র্যাজুয়ালি আমরা সেখান থেকে উত্তরণ করতে পেরেছি। আমাদের রেভিনিউ একটা ডিপ ছিল, কাস্টমার একটা ডিপ ছিল, প্রায় 10% আমরা কাস্টমার হারিয়েছি ওভার এ পিরিয়ড অফ লাস্ট 9 মান্থ। আমরা গ্র্যাজুয়ালি দেখেছি সেটা আমরা আবার রিকভার করতে পেরেছি। সো আমরা যে কাজটা আবার করেছি, আমরা ডিজিটাল অ্যাডপশনের সাথে সাথে আমরা সার্ভিসগুলোকে মুভ করার চেষ্টা করছি খুব দ্রুত। আমরা আমাদের ডিজিটাল সার্ভিসগুলোকে বাজারে নিয়ে আসতে পেরেছি দ্রুত, যার কারণে আমাদের যে ডাউন টার্নটা ছিল সেটা আমরা কিছুটা আপ টার্নের দিকে নিয়ে যেতে পেরেছি। সো ওভারঅল 2020টা ছিল ব্যালেন্স করার একটা ব্যাপার, যে কিভাবে ব্যালেন্স করতে পারি নেগেটিভ থেকে পজিটিভে। এই ব্যালেন্সে আমরা মনে হয় আমরা যথেষ্ট কাজ করেছি। সেটাই আপনি বলছিলেন যে ডাটা ইউজার্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, তো সেই ক্ষেত্রে তো হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারের মতো মাধ্যমে কিন্তু কথা বলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের যে প্রফিটেবিলিটি অথবা আর্নিংসে কোনো প্রভাব পড়েছে কিনা, অথবা কেমন প্রভাব পড়েছে, সেই সাথে সরকারের রাজস্বে আসলে কেমন প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন? এখানে একটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যখন কোভিড শুরু হলো তখন কিন্তু এই ডিজিটাল অ্যাডপশনের কারণে আমরা কিন্তু ডেটার দাম কমিয়ে ফেলেছিলাম, এবং এটা সরকারের পক্ষ থেকেও আমাদের প্রতি একটা রিকোয়েস্ট ছিল যাতে এই অ্যাডপশনটাকে বাড়ানো যায়, মানুষের যাতে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে এই ডিজিটাইজেশনটা রাখা যায়। সো আমরা যখন আমাদের প্রাইস কমিয়েছিলাম, কনজাম্পশন বেড়েছে, আমরা সেখানে কিন্তু কোনো সিগনিফিক্যান্ট রেভিনিউ ইমপ্রুভমেন্ট পাইনি, কিন্তু আমরা যেটা পেয়েছিলাম যে কনজাম্পশন ইমপ্রুভ করেছে। এটা একটা শর্ট টার্ম থেকে লং টার্মের ভিউ আছে। সেটা হচ্ছে যে লং টার্মে আমরা দেখছি যে এই কনজাম্পশনটা আমরা ধরে রাখতে পেরেছি, এবং গ্র্যাজুয়ালি যদি আমরা এই কনজাম্পশন আরো বাড়তে থাকি, এবং সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে এই কনজাম্পশনটা বাড়বে, কারণ মানুষের মধ্যে এখন, আপনি যদি ই কমার্সের কথা বলি, আমরা এখন হাজার হাজার ই কমার্স বিজনেস সাপোর্ট দিচ্ছি। আমাদের
অন্যান্য যেসব ডিজিটাল পদ্ধতিতে আমরা আমাদের জীবনযাত্রাকে এগুলোকে পরিচালিত করছি, সেখানে অবশ্যই ওভার দ্য টপ বা ওটিটি প্লেয়ারদের একটা সিগনিফিকেন্ট আমরা প্লে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু রেভিনিউ তেমন কোনো আপসাইড হয়নি, বাট ওভারঅল সেক্টরে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে, সেটা লং টার্মে আমরা একটা বেনিফিট পাবো বলে আমরা আশা করছি। আচ্ছা আচ্ছা, আমরা সেটা প্রত্যাশা করছি। আমরা জানি যে বিটিআরসি সম্প্রতি 5G চালুর গাইডলাইন প্রকাশ করেছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে টেকনোলজিতে আমরা কখনোই পিছিয়ে থাকতে চাই না। সো আমরা 3G থেকে 4G তে এসেছি, 4G থেকে আমরা 5G তে যাব। কিন্তু প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে প্রস্তুতির দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতি সবসময় থাকে। আমরা দেখেছেন যে 4G যখন আমরা চালু করেছিলাম, তখন আমরা প্রথম দিনেই 1600 সাইটে 4G দিয়েছি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা 64টা জেলায় 4G নিয়ে যেতে পেরেছি। এই মুহূর্তে আমাদের 97% আমাদের যেখানে 3G আছে সেখানে কিন্তু 4G আছে। তার মানে আমার 97% সাইটে কিন্তু 4G চলে গেছে। আমরা উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কিন্তু 100% সাইটে আমরা 4G নিয়ে যাচ্ছি। সুতরাং 4G থেকে যে 5G যে মাইগ্রেশনটা, সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু প্রস্তুতির ব্যাপারটা আসলে আমাদের দিক থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিটিআরসির পক্ষ থেকে এই রোড ম্যাপটা ক্লিয়ার করা হয়েছে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্পেকট্রাম, যেটা সবচেয়ে বড় জিনিস এই 5G তে আসার জন্য, সেই স্পেকট্রাম রোড ম্যাপটা এখনো পর্যন্ত পরিষ্কার না। আমরা 5G গাইডলাইনটা পেয়েছি, কিন্তু আমরা জানি যে 5G যে স্পেকট্রাম গুলো আছে, সেই স্পেকট্রাম গুলো কিন্তু বা তরঙ্গ যেগুলো আছে সেটা ক্লিন না। ক্লিন না বলতে এই কারণে বলছি যে এখানের মধ্যে অনেকগুলো 5G ব্যান্ড অনেক অন্যান্য অপারেটরদের কাছে আছে এবং এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেটা হচ্ছে যে ব্যান্ডে সেটা থাকার কথা 5G তে, সেটা সেই ব্যান্ডে নেই এবং সেখানে বিটিআরসি এর একটা বড় ভূমিকা আছে সেটাকে টিডিডি ব্যান্ডে ট্রান্সফার করার ব্যাপারটা, এবং ইকোসিস্টেমের আরো কিছু বিষয় আছে সেগুলোকে অ্যাড্রেস করার ব্যাপারটা। এখন বিটিআরসির পক্ষ থেকে সেগুলো যদি দ্রুততম সময়ে ফিক্স করা যায়, মোবাইল অপারেটররা সবসময় রেডি থাকে। আমরা জানি যে একটা নতুন টেকনোলজি আসছে, আমরা অনেকদিন থেকে সেটা নিয়ে কাজ করি। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে 5G দিতে পারবো। তবে আমি আপনাকে আগে যেটা বলেছি, এটা পূর্ব শর্ত হচ্ছে আগে ইকোসিস্টেমটা রেডি আছে কিনা, সেটা সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল থাকে যে হ্যাঁ এই জায়গাগুলো ইকোসিস্টেম রেডি, তখন কিন্তু 5G টা দ্রুততম সময় আমরা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। জনাব শাহেদ আলম, আমরা টেলিকমিউনিকেশন খাতে আরো অনেক কথা আপনার কাছে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের টেলিকমিউনিকেশন খাত নিয়ে কথা বলছিলাম মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলমের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব শাহেদ আলম, আমরা বিরতির আগে বলছিলাম যে বিটিআরসি 5G চালুর গাইডলাইন প্রকাশ করেছে। তো আমি একটু অভিযোগের সুরে জানতে চাই যে অনেক জায়গায় কিন্তু 4G ঠিকমতো পাওয়া যাচ্ছে না, সেখানে 5G আসছে। অনেক অভিযোগ যে কল ড্রপ হচ্ছে, নেটের স্পিড কম, এই অনেক ধরনের একটা অভিযোগ আসলে এই সেক্টরকে ঘিরে। তো সেক্ষেত্রে আপনারা আসলে কি উন্নয়ন করতে চাচ্ছেন অথবা করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন আসলে এই সমস্যাগুলো সমাধানের জন্য? আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা 4G শুরু করেছি 2018 সালে এবং আমরা এখন আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে 97% অফ এলাকায় আমাদের 4G চলে গেছে। কিন্তু তারপরেও অনেক জায়গা থেকে অভিযোগ আছে যে লোকজন 4G পাচ্ছে না। এটার কারণটা কি? এবং অনেকেই সার্কাস্টিকলি কমেন্ট করছেন যে 4G পাচ্ছে না, এখন 5G কথা কেন বলা হচ্ছে? এখানে একটা জিনিস খুব স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে যে যখন কেউ বলছে 4G পাচ্ছে না, তখন এখানে 4G-টাকে অ্যাকসেপ্ট করার জন্য বা আপনি 4G নেটওয়ার্কটাকে বেনিফিটটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার আসলে 4G কম্প্যাটেবল হ্যান্ডসেট আছে কিনা। আমাদের বর্তমানে আমাদের যতগুলো গ্রাহক আছেন, 100 জন গ্রাহকের মধ্যে শুধুমাত্র 20 জন গ্রাহকের 4G কম্প্যাটেবল হ্যান্ডসেট আছে। আমাদের সেটা নেটওয়ার্ক থেকে আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে আমার কিন্তু প্রায় ধরেন 100% জায়গায় আমার 4G আছে, কিন্তু এই বেনিফিটটা নিতে পারছে শুধুমাত্র 20% লোক। কারণ কি? বাকি 80 জন লোকেরই কিন্তু আসলে 4G কম্প্যাটেবল হ্যান্ডসেট নেই। সো আপনার যদি হ্যান্ডসেট না থাকে, আপনি 4G বেনিফিট অবশ্যই পাবেন না। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইদার এখানে 3G কম্প্যাটেবল হ্যান্ডসেট আছে অথবা 3G কম্প্যাটেবল হ্যান্ডসেটও নেই, যার কারণে উনি একটা হাই স্পিড ইন্টারনেটের যে বেনিফিট সেটা পাচ্ছেন না।
সো মূলত আমি যেটা বলছি, নেটওয়ার্কটা কিন্তু এস্টাবলিশড। এখানে যদি আরো 10 জন লোক 4G পেয়ে থাকে, তাহলে আপনারও অ্যাজ এ গ্রাহক হিসেবে আপনারও পাওয়ার কারণ কোনো কারণ নাই যে না পাওয়ার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডসেট একটা বড় বাধা, এবং এই ক্ষেত্রে আমরা অনেকবার করে রিকোয়েস্ট করেছি সরকারকে এবং আমাদের রেগুলেটরকে যে এই হ্যান্ডসেট পেনিট্রেশনের জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য। অফকোর্স সরকার একটা উদ্যোগ নিয়েছেন 2018 সালেই, যে কিছু কোম্পানি যাতে বাংলাদেশে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার করে। কিন্তু আমরা যেটা বলেছিলাম প্রথম থেকে, আমরা এনকারেজ করি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এবং 100% ম্যানুফ্যাকচারিং, বাট এটার জন্য একটা সময়ের প্রয়োজন। এই সময়টা না দিলে আপনার এখন যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু লোকাল ম্যানুফ্যাকচার লোকাল ডিমান্ডটাকে কেটার করতে পারবে না। আরেকটা যেটা আমরা সমস্যা পেয়েছি, আমরা লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু আমরা প্রাইসের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স চোখে পড়ছে না, যার কারণে মানুষের অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হয়নি। আমি বলছি না যে একেবারেই চেঞ্জ হয়নি, কিছুটা চেঞ্জ হয়েছে, বাট একটা ড্রাস্টিক চেঞ্জ হওয়া দরকার। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে দেখি, একটা 4G হ্যান্ডসেট যখন 3000 টাকা দিয়ে পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কেন বাংলাদেশে 3000 বা 4000 টাকা দিয়ে একটা 4G হ্যান্ডসেট পাওয়া যাবে না। সো যার কারণে আমরা দেখছি যে মানুষের কাছে যদি 4G হ্যান্ডসেট আমরা পৌঁছাতে না পারি, তাহলে এই কমপ্লেনটা কিন্তু থেকে যাবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে, আমরা সবসময় বলে এসেছি, আমরা অ্যাকনলেজ করি যে আমাদের যতটুকু স্পেকট্রাম বা তরঙ্গ দরকার, ততটুকু তরঙ্গ আমাদের নেই। এর মূল কারণ হচ্ছে তরঙ্গের দাম। তরঙ্গের দামটা এত বেশি যে আমাদের পক্ষে এই তরঙ্গের দাম দিয়ে কাস্টমারকে গ্রাহক সার্ভিসটা দেওয়া সম্ভব না। কারণ আলটিমেটলি তরঙ্গের দামটা কে দিবে? আমাদের কনজিউমাররাই তো পে করবে। এখন কনজিউমারের অ্যাফোর্ডেবিলিটি, আমি যে প্রাইসে এখন ডেটা দিচ্ছি, সেই প্রাইসে আমি স্পেকট্রাম কিনে আগামী 15 বছরও সে টাকা যদি তুলতে না পারি, তাহলে কিন্তু আমি স্পেকট্রামটা কেনার আমার কোনো কমার্শিয়াল অবজেক্টিভ নেই, আমার কোনো বিজনেস কেস থাকবে না। সুতরাং স্পেকট্রামটার দাম কমানো দরকার। এটা আমাদের সরকারি মহলে অনেকেই স্বীকার করেন, আমাদের রেগুলেটরও স্বীকার করেন, কিন্তু ওনারা কোন একটা পদ্ধতিতে সেটা করার চেষ্টা করছেন, কিন্তু এই পদ্ধতিটা এত বেশি লেংদি, আমরা দেখছি যে আমরা যখন স্পেকট্রামটা চাচ্ছি, তখন সেটা 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে, এবং একটা পর্যায়ে এসে আমাদেরকে বলা হচ্ছে যে না, দাম কমানো যাবে না। তাহলে দাম কমানো যদি না যায়, তাহলে পর্যাপ্ত স্পেকট্রামও আমরা কিনতে পারবো না। আমাদেরকে পর্যাপ্ত স্পেকট্রাম যদি কিনতে দেওয়া হয়, আমরা অবশ্যই কিনতে রাজি আছি। আমরা সবসময় এটার ব্যাপারে বলছি যে আমাদেরকে স্পেকট্রাম দেওয়া হোক এবং অ্যাফোর্ডেবল রেটে দেওয়া হোক। আপনি পৃথিবীর অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করেই আপনি প্রাইসটা ফিক্স করেন, এবং বিশেষ করে মনে রাখতে হবে যে স্পেকট্রামের দামটা হবে আমাদের কনজিউমারের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। আমি যদি স্পেকট্রাম নিতে পারি, আমি তখন কিন্তু বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটা লোকের কাছে, প্রতিটা গ্রাহকের কাছে আমরা একটা কোয়ালিটি নেটওয়ার্ক পৌঁছে দিতে পারবো। সো দুটো জিনিস আমি সামারি করে বলছি, একটা হচ্ছে হ্যান্ডসেট আর একটা হচ্ছে স্পেকট্রাম। এই দুটো খুব দ্রুত সমাধান করা উচিত। সেই ক্ষেত্রে আমরাও আমাদের রেসপন্সিবিলিটি নিতে পারবো এবং গ্রাহকের কাছে আমরাও দায়বদ্ধ থাকবো যদি আমরা সেবাটা দিতে না পারি তখন। অবশ্যই। এবং সাম্প্রতিক সময় আমরা একটি কথা খুব বেশি শুনে থাকি, অফিসিয়াল সেট, আনঅফিসিয়াল সেট, এবং অনেকে বলছে যে আপাতত আনঅফিসিয়াল সেট বন্ধ না হলে ভবিষ্যতে আসলে বন্ধ হয়ে যাবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেই সাথে চুরি যাওয়া ফোনগুলো বন্ধ হবে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা অবশ্যই স্বাগত জানাই আমাদের রেগুলেটরের এই মুভটাকে, এবং আমরা বেশ আসলে কিন্তু গত 13 বছর ধরেই এটার একটা প্রসেস চলছে যাতে আমাদের এই ফোনগুলোকে রেজিস্টার করা যায়। অনেকের মধ্যেই সন্দেহ আছে বা ভয় আছে যে তারা বিদেশ থেকে ফোনটা এনেছেন, অনেকে নতুন ফোন কিনেছেন, অনেকে এখনো পর্যন্ত রেজিস্টারে ফোনটা দেখতে পাচ্ছেন না। এখানে একটা শর্টকোড আছে, শর্টকোডের মাধ্যমে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন যে আপনার ফোনটা রেজিস্টার আছে কিনা। কিন্তু এটা নিয়ে গত 1.5 বছর ধরে প্রসেসটা চলছে, এবং আমরা আশা করছি যে সরকার বা বিটিআরসি যেভাবে গাইডলাইনটা দিয়েছেন, এই জুনের মধ্যেই সেটা এফেক্টিভ হবে। আমরা যতটুকু গাইডলাইন পেয়েছি ততটুকুতে বলতে পারি যে রেগুলেটর এই বিষয়ে যে কনসালটেশন করেছেন, সেই কনসালটেশন অনুযায়ী এবং আমাদেরকে যতটুকু অ্যাসুরেন্স দেওয়া হয়েছে, একটা ডেডলাইন পর্যন্ত যদি ফোনটা নেটওয়ার্কে রেজিস্টার্ড থাকে, তাহলে সেই ফোনটা বন্ধ হবে না। সো আমি আবারও একটু রিপিট করছি, নেটওয়ার্কের মধ্যে যদি সেটা রেজিস্টার থাকে, তার মানে আপনার ফোনটা যদি এখন চলমান থাকে এবং আপনি কোনো একটা অপারেটরের আন্ডারে যদি আপনার সেই ফোনটা রেজিস্টার করা থাকে, কিভাবে রেজিস্ট্রেশন হবে? আপনি কোনো একটা সিম ব্যবহার করে যদি সেখানে কল দেন, তাহলে ফোনটা রেজিস্টার থাকবে। আর যদি রেজিস্ট্রেশনটা থাকে, তাহলে ফোনটা বন্ধ হবে না। কিন্তু একটা ডেডলাইনের পরে, সেই ডেডলাইনের পরে কিন্তু আপনার ফোনটা যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে কিন্তু ফোনটা বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে এরপর থেকে কেউ যদি ফোনটা যদি চুরি হয়ে যায়,
তাহলে ফোনটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ব্লক হয়ে যাবে, আপনি বাংলাদেশে এই ফোনটা কেউ ব্যবহার করতে পারবে না। তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমরা দেখেছি যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখান থেকে তৈরি হয়েছে এই NEIR সিস্টেমের মাধ্যমে। এই চুরির যে ফোনের যে চুরির ব্যাপারটা, সেই ক্রাইমটা অন্ততপক্ষে সিগনিফিকেন্ট হারে কমে যাবে। এবং গ্রাহকদের যে ভয়টা আছে যে আমার ফোনটা কি বন্ধ হয়ে যাবে কিনা, আসলে আপনি যখন কোনো বিদেশ থেকে ফোন আনবেন সেটা প্রত্যেক এন্ট্রি পয়েন্টে রেজিস্ট্রি করতে হবে। এটা ছোট্ট একটা প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে আপনার ফোনটা আপনি রেজিস্ট্রি করে ফেলতে পারবেন যদি আপনি বিদেশ থেকে ফোন আনেন। এবং লোকাল যারা ফোন বিক্রি করবে তাদেরকে অবশ্যই ফোনটা বিক্রি করতে হবে রেজিস্টার্ড ফোন। আপনারাও নিজেরাও চেক করে নিতে পারবেন ফোনটা রেজিস্টার্ড কিনা, শুধুমাত্র তখনই ফোনটা কিনবেন। এটার মাধ্যমে বাংলাদেশে আমাদের গ্রাহকদের যত ফোন আছে সবগুলোই কিন্তু রেজিস্ট্রেশন থাকবে, এবং ফোনটা চুরি হয়ে গেলেও এই ফোনটা কেউ বিক্রি করতে পারবে না। সম্পূর্ণ বাংলাদেশে এটা ব্যান থাকবে, এবং এটা কিন্তু গ্লোবালিও এটা ব্যান থাকবে। কারণ হচ্ছে আমাদের এই ডেটাবেসটা GSM এর ডেটাবেসের সাথে সিঙ্ক করা থাকবে, যার কারণে এটা পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ফোনটা বিক্রি করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকবে, যাতে চুরিটা বাইরে চলে যেতে না পারে চুরির ফোনটা। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমরা আশা করছি এটার মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা একদমই শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো যে টেলিকমিউনিকেশনের খাতের উন্নয়নে, সার্বিক উন্নয়নে সরকারের কাছে প্রত্যাশাগুলো ছোট করে। সরকারের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের বেশ কিছু, আমি যদি বলে থাকি এভাবে করে, আমাদের ইনভেস্টমেন্টের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ। আমি আরো ইনভেস্ট করব, আমি আরো স্পেকট্রাম কিনবো, আমি আরো নেটওয়ার্ক স্থাপন করব। এটার জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ। বা এখানে ইনভেস্টমেন্ট করতে গেলে যে আমাকে যে রেভিনিউটা আসতেছে, সেই রেভিনিউ 100 টাকার মধ্যে 53 টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হচ্ছে। সো দেখা যাচ্ছে যে 100 টাকার মধ্যে গ্রাহক যে টাকাটা দিচ্ছে তার 53 টাকা চলে যাচ্ছে সরকারের কাছে। বাকি টাকা দিয়ে আমাদের অপারেশন চালানোটা খুব ডিফিকাল্ট। এই ক্ষেত্রে আরো কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ধরেন এখানে আমাদের একটা 2% মিনিমাম ইনকাম ট্যাক্স আছে। এটা যে কোনো ইনভেস্টমেন্টের জন্য একটা বড় বাধা। আমরা আশা করছি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই 2% যে মিনিমাম ইনকাম ট্যাক্স, তার মানে হচ্ছে আমার রেভিনিউর উপরে যে ট্যাক্সটা, সেটা একটা ইনকাম ট্যাক্স ধার্য করা হয়েছে, সেটা কখনোই যৌক্তিক হতে পারে না। কারণ ট্যাক্সটা হতে হবে প্রফিটের উপরে, নট অন দ্য রেভিনিউ। কিন্তু এক্ষেত্রে রেভিনিউর উপর একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা সরানো উচিত। আমরা মনে করি এই ধরনের কিছু ইস্যু আছে, যেমন ধরেন ভিএটি নিয়ে একটা বড় ডিসপিউট আছে। বাংলাদেশের সমস্ত বিজনেস এন্টিটি ভিএটির যখন পে করে তারা কিছুটা অংশ ভিএটি রিবেটও পেয়ে থাকে, যেসব ক্ষেত্রে ভিএটি এলিজিবল থাকে। কিন্তু শুধুমাত্র টেলিকমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা রিবেটের এলিজিবল না। সো এই 2% ট্যাক্স, ভিএটি এলিজিবিলিটি, এই জিনিসগুলো দ্রুত অ্যাড্রেস করা দরকার। তাহলে আমরা দেখতে পাবো যে একটা ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ থাকবে। সার্বিক উন্নয়নের জন্য আসলে দ্রুত আমরা প্রত্যাশা করছি এগুলো সমাধান হবে। আজকে একদমই সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে টেলিকমিউনিকেশন খাত নিয়ে কথা বলছেন মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার শাহেদ আলম।